এর আগেই হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছিল যে শেখ শাহজাহান কে, শেখ শাহজাহানকে কেন এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এবার শেখ শাহজাহানকে খুঁজতে কেন্দ্র রাজ্যের যৌথ সিট, এবং সেই সিট হবে কোর্টের তত্ত্বাবধানে, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কেন্দ্র এবং রাজ্যের কেমন হবে এই টিম, এই টিমে কাদের রাখতে হবে, কি বলছে আদালত? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। দেখো অতনু, পুরোটাই জল্পনা স্তরে রয়েছে। কারণ দুপুর 2টোর মধ্যে সিবিআই এর এসপি পদমর্যাদার এক আধিকারিকের নাম জমা দেওয়ার কথা বলেছিলেন ওবেলাতি বিচারপতি জয় সেনগুপ্ত। দুপুর 2টোর কিছু সময় পর এজলাসে সিবিআই আসে এবং বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল জানান যে সিবিআই এর কোনো আধিকারিকের নাম আগে ভাগে তারা জমা দিতে পারছে না আদালতের প্রত্যাশা মতো। কারণ তারা তাদের হেড অফিস থেকে কোনো বার্তা বা ইনস্ট্রাকশন এখনো পায়নি। এখানেই তাদের আরো কয়েকটি বিষয় তারা উত্থাপন করে। যদি আদালত তাদেরকে তদন্তে নির্দেশ দেয়, তারা সর্বতভাবে সেই তদন্তকে সার্থক করার চেষ্টা করবে। তবে যদি সিট বা এই ধরনের যৌথ তদন্তের নির্দেশ দেয়, সেক্ষেত্রে সিবিআইয়ের আপত্তি রয়েছে। কারণ তারা বারবার এ রাজ্যে তদন্ত করতে গিয়ে দেখেছে রাজ্য পুলিশ ক্রমাগত সিবিআইয়ের সাথে অসহযোগিতাই করে এসছে। কাজে রাজ্য পুলিশের অসহযোগিতা টাটকা অভিজ্ঞতা সিবিআই রয়েছে, এই বিষয়টাও আদালতকে সিবিআই তরফে জানানো হয়। এবং শেষমেশ বিচারপতিও মন্তব্য করেন, যদিও 4টের সময় এই নির্দেশ দান করা হবে, বিচারপতি মন্তব্য করেন যে নির্দেশই হোক না কেন সন্দেশখালীর ঘটনায় তা হাইকোর্টের নজরদারিতেই হবে। অর্থাৎ যৌথ তদন্ত হতে পারে, সেটা সিবিআই তদন্ত হতে পারে, সেটা পুরোটাই হবে হাইকোর্টের নজরদারিতে। তিনি এমনটা মন্তব্য করেন। কাজে সিবিআই শাহজাহানকে খুঁজতে, অর্থাৎ সন্দেশখালীর শাহজাহানকে খুঁজতে, সন্দেশখালী ঘটনার তদন্ত করতে সিবিআই কে তদন্ত পারে নাকি যৌথ তদন্তে ইঙ্গিত, সেটা নিয়ে এখনো জল্পনা। সিবিআই নাম না জমা দেওয়াতেই পরিষ্কার হয়ে গেল। কারণ বিচারপতি যেভাবে প্রত্যাশা বা আশা রেখেছিলেন উভয় পক্ষ, রাজ্য এবং সিবিআই, তারা অফিসারদের নাম জানাবে, সেক্ষেত্রে সিবিআই পুরোপুরি এই সিট বা যৌথ তদন্তে তারা বিরোধিতা করছে, তাদের অবস্থান স্পষ্ট করে দিল। অন্যদিকে বিচারপতি জানালেন যা হবে হাইকোর্টের নজরদারিতে হবে। এখন দেখার 4টের সময় বিচারপতি কি নির্দেশ দেন। এর আগে এর আগে সিবিআই এর আইনজীবী আদালতে লাদেনের সঙ্গে শাহজাহানের তুলনা করেছিলেন। যেভাবে শাহজাহান অডিও বার্তা দিচ্ছে, সেই অডিও বার্তার যে স্টাইল, সেই স্টাইলকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করে সিবিআই আজকে মামলা সওয়াল জবাব চলাকালীন। কার্যত সন্দেশখালী তাহলে কি কোনো উপরোক্ত এলাকা, যেখান থেকে শাহজাহান চৌধুরীর যে অডিও বার্তা ভেসে আসছে সিবিআই এর কাছে একটা অন্যরকম উপদ্রুত এলাকার কোনো সংগঠনের নেতার মুখের বাণী বলে তাদের কাছে মনে হচ্ছে। যদিও এই বিষয়টা সিবিআই তারা সওয়ালে শুনানির সময় জানিয়েছে, আদালত ইনি আলাদা কোনো মন্তব্য করেনি। তবে ব্যর্থ যে হয়েছে রাজ্য পুলিশ, ব্যর্থ যে হয়েছে ইডি, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়েও শাহজাহানের টিকি জিততে না পেরে, সেটা বিচারপতি ভরা এজলাসই জানিয়েছেন। এবং তারপর পরবর্তীতে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত, এবং সিবিআই ও রাজ্যের থেকে একজন করে এসপি পদমর্যাদার আধিকারিকের নাম চান, যদিও সিবিআই এখনো পর্যন্ত সেরকম কোনো নাম দিতে পারেনি। এবং রাজ্য পুলিশ তাদের সঙ্গে সমানে অসহযোগিতা করছে, সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করে। এবং শাহজাহানের খোঁজে এবার যৌথ বাহিনী কেন, এই প্রশ্ন উঠে গেল। এমনও হতে পারে যে এবার হয়তো শাহজাহানকে খুঁজতে কেন্দ্র ও রাজ্যের যৌথ সিট এবং তা ওই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে কোর্টের নজরদারিতেই। বিকেল 4টের মধ্যে হয়তো এই প্রশ্নের উত্তর মিলে যাবে। সন্দেশখালী ইডি আবেদনে যাই হবে তা আদালতের নজরদারিতে হবে, বিচারপতি জয় সেনগুপ্তর এরকমই মন্তব্য। একটা বন্দুক হাতে পেলেই সোনার দোকানে ডাকাতি করা যায়। 2-4 জন মিলে সোনার দোকানে ডাকাতি করতে একটা বন্দুক যথেষ্ট, একটা রিভলভার যথেষ্ট, এরকম মনে হতেই পারে। তার কারণ এর আগের যে ছবিগুলো আপনারা দেখেছেন, কখনো চুচুড়া এবং রাজ্যের বিভিন্ন জায়গা, আরও 2-1টা জায়গার কথা বলা যেতেই পারে, মালদার কথাও বলা যেতে পারে, তারই সঙ্গে এবার চাঁচল রানাঘাট মালদার সঙ্গে যোগ হচ্ছে হাওড়ার শ্যামপুরের নাম। ওই দেখুন দোকানের সামনে কি অবস্থা দেখতে পাচ্ছেন, সবাই ভিড় করে রয়েছেন। তার কারণ সেই একই, এক্ষেত্রেও সেই একই অবস্থা, অর্থাৎ
মাথা একদম গান পয়েন্টে রেখে দোকান মালিককে গান পয়েন্টে রেখে সোনার দোকানের ডাকাতি করা হয়েছে। স্বাভাবিকভাবে অন্যান্য ব্যবসায়ীরা তারা তো টেনশনে থাকবেনই, কিভাবে ঘটলো এই ঘটনা। সন্তু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সন্তু, আমরা কি জানতে পারছি কিভাবে ঘটলো এই ঘটনা, অর্থাৎ ওই দোকান মালিক তিনি বা কি বলছেন, সে সময় রাস্তাঘাটে যারা ছিলেন তাদের থেকে কি জানতে পারছি? দেখা যেটা জানা যাচ্ছে, আজ দুপুর 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু দুজন দুষ্কৃতী বাইকে করে আসে সোসাইটি রায় জুয়েলার্সে। তারা কিন্তু প্রথমে রূপোর জিনিস কেনার জন্য দোকানে ঢোকে এবং দুটো রূপোর জিনিস কেনে নেয়। তারপরে যেটা সোনা দোকানদারের মালিকের দাবি, এরপরে তারা রূপোর জিনিস কেনার পর তারা সোনার জিনিস দেখতে যায় এবং সোনার জিনিস কেনার জন্য বলে। দোকান মালিক যখন একটি বাসকে যখন সোনার জিনিসগুলো তাকে দেখাতে যায়, সেই সময় কিন্তু একজন দুষ্কৃতী তার মাথায় বন্দুক ঠেকিয়ে সেই সোনার বাক্সে প্রায় বলছে 65 গ্রামের মতো সোনা কিন্তু নিয়ে চম্পট দেয়, যেটা যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। এই ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে কিছু শামপুর থানার পুলিশ, উলৌরিয়া মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশের বিশাল বাহিনী কিন্তু এই মুহূর্তে এলাকায় আছে এবং বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন জায়গায় রাস্তা গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু নাকা চেকিং করা হচ্ছে এবং যে দোকানে ডাকাতি হয়েছে সেই দোকানে কিন্তু কোনো রকম সিসিটিভি নেই, কিন্তু আশেপাশে বিভিন্ন এলাকায় কিন্তু সিসিটিভি লাগানো আছে। সেই সমস্ত সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজও কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছে। তবে সোনার দোকানের যেটা মালিকের দাবি, যে জন দুষ্কৃতী ছিল তা কিন্তু আধা হিন্দি আধা বাংলাতে কথা বলছিল এবং তারা প্রথমে কিন্তু রূপোর জিনিস কিনতে সোনার দোকানে ঢুকেছিল এবং বেশ কিছু টাকা দিয়ে তারা রূপোর জিনিস কেনেরও। তারপরে কিন্তু সোনার জিনিস যখনই দেখতে যায়, তখন দোকানদার যে সোনার জিনিস দেখায়, তখনই ওই দোকানের মালিক তার বক্তব্য একবার শোনা যাক। প্রথমে এসে দুইজন ঢুকে বলল রূপোর হার আছে। আমি বলি হ্যাঁ রূপোর হার আছে। বলে রূপোর হার একটা আর একটা চামচ নিয়ে আমাকে দেওয়ার পর বলছে কানে রিং আছে। আমি বলি হ্যাঁ কানে রিং আছে। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পিস্তল দেখিয়ে এই আয়নটা তেমন ধাক্কা দিয়ে ঠেলে কৌটোর এর ভেতর থেকে সব সোনার কৌটোটা নিয়ে মোটরসাইকেলে করে চলে গেল। কটা নাগাদ হয়েছে? 12:45। দুপুর 12:45। সন্তু, এই সময় তো রাস্তাঘাটে প্রচুর লোক থাকার কথা, আশপাশের দোকানপাট খোলা রয়েছে, মানুষ দোকানে কেনা বেচা এই সবই চলছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তার মাঝে এই ধরনের ঘটনা ঘটে গেল। এ তো যথেষ্ট আতঙ্কের ব্যাপার। একদমই সেই আতঙ্কেরই ব্যাপার এবং এই নিয়ে যথেষ্ট কিন্তু এলাকায় চাঞ্চল্য ছিল, কারণ পাশেই একটি স্কুল আছে, সেই হাই স্কুলে কিন্তু প্রোগ্রাম চলছিল, সেখানে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে মানুষজন মোতায়েন ছিল এবং রাস্তাঘাটেও কিন্তু ভালো আশেপাশে দোকানও কিন্তু খোলা ছিল এবং প্রকাশ্যে এই শামপুর বাগনান রোডের সোসাইটি যে মোড়, সেই সোসাইটি মোড়ের কিছুটা আগেই কিন্তু এই সোনার দোকান, সেখানে কিন্তু প্রকাশ্যে দিনে দুপুরেই কিন্তু এই ঘটনা, সেই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, যেখানে ভর দুপুরে একজন সোনার দোকানের দ্বারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেখানে সোনার জিনিস চম্পট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। তবে পুলিশ কিন্তু তৎপরতা আছে। পুলিশ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু নাকা চেকিং এর কাজ করছে এবং বিভিন্ন এলাকায় যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। এই ঘটনা এই প্রথম নয়, আমাদের রাজ্যে এ ধরনের ঘটনা আমরা আগেও দেখলাম ঠিক কদিন আগে, গত মাসেরই কথা, 25শে ডিসেম্বর রাতে মালদার চাঁচল সোনার দোকানে ডাকাতি, গুলি ছুটতে ডাকাত দল পালায়। এবং তারপর রানাঘাটে গত বছর অগাস্টে সেক্ষেত্রেও ডাকাতি করতে গিয়ে দুষ্কৃতীরা গুলি ছুটতে থাকে। এরপর পুলিশ আর ডাকাত দলের গুলির লড়াই হয় এবং তখনই এক দুষ্কৃতীকে অবশ্য পুলিশ ধরেও ফেলে। খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে যে এই ধরনের ঘটনা ঘটছে, বারবার ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে। আর সেই জন্যই এরপরে এই ধরনের ঘটনা যখনই ঘটছে একের পর এক, তখন স্বর্ণ ব্যবসায়ীরা তাদের মধ্যে হিড়িক পড়ে গেছে আর্মস লাইসেন্স নেওয়ার। তারা আত্মরক্ষার জন্য, দোকান বাঁচানোর জন্য, ধনসম্পত্তি বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য তারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইছেন। ভর সন্ধে ভরা বাজারে ডাকাতি, গুলি, সোনার দোকানে লুট। মালদার এই ঘটনায় আতঙ্কে সোনা ব্যবসায়ীরা। শুধু মালদা নয়, গত কয়েক মাসে বারবার দুষ্কৃতীরা টার্গেট করেছে সোনার দোকান।
আত্মরক্ষায় এবার তাই আগ্নেয়াস্ত্র রাখার কথা ভাবছেন জলপাইগুড়ির সোনা ব্যবসায়ীরা। অনেকে আর্মস লাইসেন্স চেয়ে আবেদনও করেছেন। সম্পূর্ণ দোকান খুলে ব্যবসা করতে পারছি না, আর এই আতঙ্কের মধ্যে দোকান বন্ধ রাখতে হচ্ছে। কাজে আমাদের যদি লাইসেন্স, বন্দুকের লাইসেন্সটা দিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়, তাও তো একটু মনে জোর থাকবে। আমরা এই ব্যাপারে পুলিশের নিরাপত্তার দাবি ইতিমধ্যে জানিয়েছি এবং তার সাথে সাথে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে অস্ত্র ব্যবহারের অনুমতিও আমাদের কিছু কিছু সদস্য চেয়েছেন। আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সেগুলোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন। সিসি ক্যামেরা, পুলিশের টহল সবই আছে, তারপরেও আত্মরক্ষায় নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে চাইছেন সোনা ব্যবসায়ীরা। জলপাইগুড়ি জেলা পুলিশ জানিয়েছে, একাধিক সোনা ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেছেন। বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। সোনার দোকান, কোটি কোটি টাকার ব্যবসা, সেখানেই নজর ডাকাত দলের। এতে আতঙ্ক। গত কয়েক মাসে মালদার একাধিক সোনার দোকানে ডাকাতি হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট হয় কোটি কোটি টাকার সোনার গয়না। যে কাস্টমারগুলো সন্ধ্যের পরে আসে তারা কিন্তু এখন আসতে ভয় পাচ্ছে দোকানে। আমরা কিন্তু আর 8টার পরে দোকান খোলা রাখতে পারছি না ভয়ে। বহু মানুষ সিসি ফুটেজে সিসি ক্যামেরা লাগিয়েছেন। যেসব দোকানদাররা আর্মস গার্ড রাখতে পারবেন তারা আর্মস গার্ড প্রোভাইড করুন, কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু ভীত সন্ত্রস্ত। পশ্চিম মেদিনীপুরের সোনা ব্যবসায়ীরাও আতঙ্কে। নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ তারা। নিউজ 18 বাংলা। আরজিকর হাসপাতাল, যেখানে যক্ষ্মার উৎকৃষ্ট মানের পরিষেবা পাওয়া যায়, চিকিৎসা হয় পূর্ব ভারতের মধ্যে, সেখানেই যক্ষ্মার টেস্ট কিট অমিল। আরজিকর হাসপাতালে যক্ষ্মার কিটের অভাব, মানে যক্ষ্মার টেস্ট করার জন্য যে কিট, সেই কিট নেই। আর এই কিটের অভাবে 500 জনেরও বেশি যক্ষ্মা রোগীর টেস্ট আটকে রয়েছে। ওঙ্কার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ওঙ্কার, কি করে সম্ভব এই আরজিকর হাসপাতাল পূর্ব ভারতে, এই আরজিকর হাসপাতালে যক্ষ্মার রোগ নির্ণয় এবং সেই রোগের জন্য কি কি করা উচিত, কিভাবে কোন চিকিৎসা সম্ভব, সেই সব কিছুর জন্য 1 নম্বর বলা হয় এই আরজিকরকে? একদমই, দেখো, যক্ষ্মা রোগের জন্য কিন্তু অন্যতম উৎকর্ষ কেন্দ্র হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এবং এই হাসপাতালে দীর্ঘদিন ধরে এই যে টিবি রোগ অর্থাৎ যক্ষ্মা রোগ, তার কিন্তু কিটের অভাব রয়েছে। এমনটাই কিন্তু মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে প্রিন্সিপালকে একটি চিঠি দেওয়া হয়েছে গত সোমবার দিনকে। এবং 510 জনেরও ওপরে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু পরীক্ষা না করাতে পারেননি বিভিন্ন রোগীরা। এর পাশাপাশি বিভিন্ন রোগীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু একই রকমভাবে যক্ষ্মার সন্দেহে তারা হাসপাতালে আসছেন, কিন্তু হাসপাতালে এসে তাদেরকে ফিরে যেতে হচ্ছে একটাই কারণে, কারণ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই মুহূর্তে দাঁড়িয়ে সিভিন্যাট এবং ট্রুন্যাট, যে দুটি কিটের প্রয়োজনীয়তা থাকে সাধারণত যক্ষ্মা রোগের পরীক্ষার জন্য, সেই দুটি কিটেরই কিন্তু অপ্রতুলতা রয়েছে। এবং এই অপ্রতুলতার জেরেই কিন্তু একদিকে যেরকম 510 জনের চিকিৎসা এই মুহূর্তে আটকে রয়েছে, ঠিক একই রকমভাবে প্রত্যেক দিন এই চেস্ট ডিপার্টমেন্টে, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে প্রতিদিন গড়ে 12 থেকে 15 জন রোগী কিন্তু আসেন, তাদেরও কিন্তু একই সঙ্গে পরীক্ষা আটকে যাচ্ছে। অর্থাৎ রোগী এবং রোগী যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। অতনু, ঠিকই, রোগীর পরিজন কি বলছেন তারা? রিলেটিভকে নিয়ে এসেছিলাম, তো কিট নেই এখানে, তো গরিব মানুষ কি করবো, সেই জন্য চলে যাচ্ছি রিলেটিভকে ফিরিয়ে নিয়ে। ওই টিবি হয়েছিল, বলছে যে কিট নেই এখানে, না টেস্ট করা যাবে না। ওনার টিবি হয়েছিল, তো আমি ট্রিটমেন্ট করার জন্য নিয়ে এসেছিলাম। তো এখানে তো আমাদের কোনো হচ্ছে না, তা আমি কি করবো, লাস্টে বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আমি এসছি আরজি করে নিয়ে পেশেন্টকে, বাড়ির লোককে। তো এখানে ডাক্তার সাসপেক্ট হচ্ছে যে টিবি হয়েছে, কিন্তু এখানে তো কিট নেই, তাই আবার বলছে ফেরত নিয়ে চলে যেতে। বাইরে থেকে তো বলছে, তো বাইরে থেকে কিট কোত্থেকে, অত পয়সার কিট কোত্থেকে জোগাড় করবো এক্ষুনি? আমি বেসরকারি হসপিটালে যেতাম, সরকারি হসপিটালে কেন আসতে যাবো? খুব স্বাভাবিক, বেসরকারি হাসপাতালে তো যেতে পারতেন, সরকারি হাসপাতালে কেন আসতে যাবেন? অত পয়সা তো নেই। কিন্তু এই যে এত রোগী ফিরে যাচ্ছেন, সুরাহা কি? হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলছে?
দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম হাসপাতাল সুপারের সঙ্গে, তার সঙ্গে কথা বলা সম্ভবপর হয়নি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তার সঙ্গেও তিনিও কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেননি। সব মিলিয়ে আখেরে এই গরিব মানুষগুলি যারা সরকারি হাসপাতালের দিকেই তাকিয়ে থাকেন এবং যক্ষ্মার মতো একটি রোগ নিয়ে যারা ঘুরছেন, তাদের চিকিৎসা ঠিক কোথায় হবে, কোথায় গেলে তারা সুচিকিৎসা পাবেন, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে। এবং 500 জনেরও বেশি মানুষ এই মুহূর্তে যক্ষ্মার পরীক্ষা করাতে পারছেন না এবং নতুন করে প্রতিদিন প্রায় গড়ে 12 থেকে 15 জন মানুষ এসে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে, যেখানে দাঁড়িয়ে 2025 সালের মধ্যে কেন্দ্রীয় সরকার বলছেন যে টিবি মুক্ত ভারত বা যক্ষ্মা মুক্ত ভারত করা হবে। সেখানে দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মতো একটা উৎকর্ষ কেন্দ্র, সেখানে কিনা টিবি রোগের কিটের অভাব, এটা কিন্তু কার্যত একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। অতনু, ধন্যবাদ। পানিহাটি পুরসভা অ্যাকাউন্ট বিভাগে তালা, দেখুন অবস্থা। তাহলে এবার কাজ হবে কিভাবে? ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করছেন, বকেয়া রয়ে গেছে অনেক টাকা। পুরপ্রধান মলয় রায়ের ঘরের সামনে বিক্ষোভ হচ্ছে। দীর্ঘদিন ধরে ঠিকাদাররা টাকা পান না, এই অভিযোগ উঠছে। আর সেই জন্য এই ক্ষুব্ধ ঠিকাদাররা আজ পুরসভার অ্যাকাউন্ট বিভাগে তালাই লাগিয়ে দিলেন। আজ পর্যন্ত আমরা কোনো পেমেন্টের সদুত্তর পাই। আমরা প্রায় 100 জন, 2 বছর, প্রায় 2 বছর কোনো পেমেন্ট পাচ্ছি না। আমাদের তো পরিবার আছে না, আমরা আগে পয়সা দিয়ে কাজ করি। আমাদের তালা মেরে দিয়েছি না, আমরা অ্যাকাউন্টে তালা মেরেছি। চেয়ারম্যান সাহেব এসেছে, ওনাদের সঙ্গে কথা বলছে যদি এরপরে যদি পেমেন্ট না পান তাহলে কী করবো? তারপর ফের আমরা এই আন্দোলনটা আমাদের চিকিৎসা করবো। প্রতিনিধি সুবীর আমার সঙ্গে রয়েছেন। সুবীর, তাহলে উপায় কি? এই যে অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে, প্রথমত কেন বকেয়া রয়ে গেল টাকা? দেখো, পানিহাটি পৌরসভার যে নির্বাচন, সেই নির্বাচনের পর থেকেই কিন্তু পানিহাটি পৌরসভাতে যে সমস্ত রাস্তাঘাট এবং নিকাশির কাজকর্ম হয়েছে এবং সেই কাজকর্মতে ঠিকাদারের যারা ঠিকাদারি সংস্থা, সেই ঠিকাদাররা কিন্তু পানিহাটি পৌরসভার যে সমস্ত কাজকর্ম তারা কিন্তু সেগুলো করেছেন। কিন্তু যেটা তাদের অভিযোগ যে বছরের পর বছর পানিহাটি পৌরসভা থেকে কিন্তু তাদের যে বকেয়া যে বিল, সে বিলের কিন্তু টাকা কিন্তু পানিহাটি পৌরসভা থেকে তারা পাচ্ছেন না এবং তারা বারংবার পানিহাটি পৌরসভার পুরপ্রধান মলয় রায় এবং ফাইন্যান্স অফিসার অর্থাৎ ধ্রুব বিশ্বাস, তাকেও কিন্তু জানিয়ে কোনো লাভ হচ্ছিল না বলে অভিযোগ। এবং তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা কোথা থেকে টাকা পাবেন এবং কিভাবে কাজ হবে। এবং দীর্ঘদিন ধরে কিন্তু পানিহাটি পৌরসভার রাস্তাঘাট এবং নিকাশির অবস্থা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কারণ কোনো কাজই করতে পারছে না ঠিকাদার, কারণ তারা পয়সা পাচ্ছেন না। বকেয়ার দাবিতে আজকে দুপুরবেলা কিন্তু তারা বাধ্য হয়ে ফাইন্যান্স অফিসার অর্থাৎ ধ্রুব বিশ্বাসের ঘরে তালা লাগিয়ে তার ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান। পাশাপাশি এই ঘটনার পরে কিন্তু পানিহাটি পৌরসভা চত্বরে ব্যাপক একটা উত্তেজনা তৈরি হয় এবং সেই সময় মলয় রায়, যিনি পুরপ্রধান, তিনি কিন্তু তাদের সাথে কথা বলেন এবং সেখানে গিয়ে ফাইন্যান্স অফিসারের ঘরে গিয়ে কিন্তু এখনো পর্যন্ত বৈঠক চলছে, এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি এবং যারা ঠিকাদার রয়েছে তারা কিন্তু ফাইন্যান্স অফিসারের ঘরের সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। ঠিকাদারদের সঙ্গে আলোচনায় বসেছেন পুরপ্রধান, তার আগে কি বলেছিলেন তিনি? আমাকে এখনো অভিযোগ আসেনি, অভিযোগ যখন আসবে আমরা নিজেই দেখে নেব। তাহলে স্যার কেন তালা মারা অ্যাকাউন্ট সেকশনে? তালা মারা রয়েছে, তাহলে আপনার স্টেপ নেবেন কি? দেখা যাক, যদি কেউ তালা মেরে দেখে তারা বলতে পারবে কি ব্যাপার। আমাকে এখনো অভিযোগ আসেনি, অভিযোগ যখন আসবে আমরা নিজেই দেখে নেব। তাহলে স্যার কেন তালা মারা অ্যাকাউন্ট সেকশনে? তালা মারা রয়েছে, তাহলে আপনার স্টেপ নেবেন কি? দেখা যাক, যদি কেউ তালা মেরে দেখে তারা বলতে পারবে কি ব্যাপার। দেগঙ্গার বেড়াচাপায় বিক্ষোভ কেন? না, মিড ডে মিলের খাবার চুরি করা হচ্ছে, নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিক্ষোভ। দেখুন সেই বিক্ষোভের ছবি। আপনার কি মনে হয় এই চাল এই ডালে রান্না হয়? আমার কিছু বলে হাত নেই, আমি কি জানি, আমি হেল্পার, আমার দিদিমণি যা দেয় তাই রান্না করি। আপনি তো বাড়িতে খিচুড়ি খান, আপনি কি মনে হয় এই চাল এই ডালে? আমার তো কিছু করার নেই, আমার উপরে মাস্টার আছে, সেই মাস্টার যা দেবে তাই।
তার মানে মনে হচ্ছে কি সব চুরি হচ্ছে? চুরি না হচ্ছে না। স্যার এইটা বলতে পারবো না, কোনো জিনিস এখান থেকে দিতে পারতে কোনো জিনিস চুরি নিম্নমানের খাবার মানছেন, এক প্রকার মেনেই নিচ্ছেন। যিনি রান্না করেন চাল নিম্নমানের, নিকৃষ্ট মানের, মানছেন, কিন্তু পাশাপাশি বলছেন তার হাতে যা আসছে তাই তো দিচ্ছেন, তাহলে তার তো কোনো উপায় নেই। তাহলে আসল চাল যাচ্ছে কোথায়? প্রতিনিধি জিয়াউল আমার সঙ্গে রয়েছেন ফোনে। জিয়াউল, দেখো, দেগঙ্গা বেড়াচাপা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত 338 নম্বর মির্জানগর অঙ্গনারী কেন্দ্র। এই যে অঙ্গনারী কেন্দ্র রয়েছে, এখানে প্রায় 3-4 মাস ধরে কোনো যে মিড ডে মিলে যে ডিম দেওয়ার কথা, সেই ডিম কোনো শিশু পান না। এবং যে খিচুড়ি দেওয়া হয়, সেই খিচুড়ির ডাল দেওয়া হয় না, চালের সঙ্গে দেওয়া হয় হলুদ গুঁড়ো। ফলে সেইভাবেই রান্না হয়, কোনো সবজি দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে এই সমস্যা, 5-6 মাস ধরে। এবং যেখানে অঙ্গনারী সেন্টার রয়েছে সেখানে কোনো ঘর নেই, অর্থাৎ ত্রিপুরার একটি আমবাগানের নিচেই, গাছের নিচে, সেখানেই পঠন পাঠন হয়। এবং সব থেকে বড় জিনিস, যে খাবার, নিম্নমানের খাবার দেওয়া হয়, অর্থাৎ যেমনটি বলছিলাম, ডাল ছাড়াই সেখানে খিচুড়ি রান্না হচ্ছে, আর হলুদ গুঁড়ো দিয়ে, চাল দিয়ে সেটা সিদ্ধ করে দিচ্ছে, ডিম দিচ্ছে না। ফলে এর নিয়ে বারবার বলেছে, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়া হয়। আজকে যখন যে খাবার দেয় এতটাই নিম্নমানের, সেখানে কোনো ডালের অংশ নেই, সবটাই ডাল সঙ্গে চাল, সঙ্গে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে খিচুড়ি। ফলে এখানেই অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়ে, যে তাহলে কি সরকার দিচ্ছে না? এবং যে অঙ্গনারী কেন্দ্রের যে শিক্ষিকা রয়েছেন তারও স্পষ্ট দাবি, তিনি নাকি 3-4 মাস তেমন ধরনের কোনো অনুদান, অর্থাৎ সরকারি ভাবে যে সরকারি খরচ, ডিম কেনা, চাল, ডাল কেনা, এইসবগুলো সরকার থেকে নাকি তাকে দেওয়া হচ্ছে না। ফলে তিনিও নিরুপায় হয়ে এইভাবে দিচ্ছেন। ফলে জানি ইতিমধ্যে এলাকার মানুষজন বিক্ষোভে ফেটে পড়ে। তাদের একটাই দাবি, যে বারংবার বলার পরেও কেন হচ্ছে না, কিন্তু হাত তুলে দিলেন, অজুহাত দিলেন, শুধু বললেন যে তিনি সরকার থেকে পান না বলে তিনিও দেন না। ফলে বিক্ষোভে ফেটে পড়ে নিম্নমানের খাবার সহ বিভিন্ন সামগ্রী দেওয়ার ফলের জন্যই এই বিক্ষোভে দেখালেন এলাকার মানুষজন। ধন্যবাদ। এই বাচ্চাদের সঠিকভাবে খাওয়াটাই পাচ্ছি না, অল্প একটু সঠিকভাবে রান্নাও করে না, প্রতিদিন ভালো ছুটি ইচ্ছে মতো ছুটি করে, ইচ্ছে মতো রান্না বাড়বে। ডিম পায় না, কোনো সবজি দেয় না, পুরো প্লেট একদম ডাল আর চাল, এই বাচ্চাদের খাওয়ানোই যায় না। ঠিক আছে, বলছে আমাদের ম্যাডাম বলছে যে হলুদ নিজের টাকায় কিনে মানে রান্না করা হয়, উপর থেকে কোনো টাকা পায় না। ঠিক আছে, এই যে এতগুলো 1-1.5 মাস যে ডিম দেয় না, সেই ডিমের টাকাগুলো যাচ্ছে কোথায়, ডিমগুলো যাচ্ছে কোথায়? এই জানুয়ারি মাস থেকে 4 মাস টাকা পাচ্ছি না, তার জন্য আমাদের এই জানুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে তাও অফিসে আমাদের অ্যাপ্লিকেশন লিখে জমা দিয়ে, এই দেখুন এই অ্যাপ্লিকেশনটা দেখুন।